যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশটা আসলে পরিচালিত হচ্ছে সে রাষ্ট্র কাঠামোই চলবে না। ৭২-এই যে সংবিধান ছিল সেই সংবিধানের যে আমাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে বাঙালি জাতি, বাঙালি জাতীয়তা, এটার মধ্যে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আবদ্ধ করার একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু আদতে সেটা সত্য নয়। একটা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং তার মধ্য দিয়ে এটাকে টেকসই করার কথা বলেছি নতুন সংবিধানের মধ্য দিয়ে। এনসিপি কি জাতীয় নির্বাচনকে দেরিতে ঠেলে দিতে চায়? আমাদের বিভেদের মতো যে বিষয়গুলো মনে হচ্ছে সেটাকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারবো। নির্বাচনের ব্যাপারে কোনো সংশয়, নির্বাচনের বিষয় নিয়ে কোনো ধরনের পিছুটান সেটা আমাদের কারোরই মধ্যে নেই। কোনো রাজনৈতিক দলের মধ্যেই এখন পর্যন্ত এই ধরনের বক্তব্য নেই যে নির্বাচন হতে দেয়া হবে না। বরং যে জায়গায় প্রশ্ন এবং যেটা সব থেকে সঠিক টাইটেল হতে পারতো আজকের আলোচনার, সেটা হলো আমরা আসলে যে জায়গাটাতে আটকে আছি, যে জুলাই সনদ, সেখানে সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেটাকে বাস্তবায়নের জন্য রাজনৈতিক সমঝোতার পথ কি হতে পারে, সেই আলোচনাটা এখানে সব থেকে প্রণিধানযোগ্য। এবং আমরা মনে করি যে নির্বাচনের আলোচনা, জুলাই সনদের এই বাস্তবায়নের আলোচনার উপরে যখন স্থান পেয়ে যায়, তখন আসলে আমরা আসলে কি জন্য যে মানুষের রাস্তায় নামলেন ২৪-এর আন্দোলনে, এবং এই মানুষের রাস্তায় নামাটা সেটা তো হঠাৎ করে ঘটে নাই, এটা তো একটা দীর্ঘ ব্যাকগ্রাউন্ড আছে। এবং বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো, সে রাষ্ট্র কাঠামো যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারছে না, এবং এই রাষ্ট্র কাঠামোকে নানাভাবে, এই সাংবিধানিক ব্যবস্থাকে নানাভাবে এটা যে একটা স্বৈরতন্ত্রের মোড়কে এটাকে আবৃত করে ফেলা হয়েছে, সেই জায়গা থেকে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা আমাদের কথাগুলো শুরু করেছিলাম। রাজনৈতিক দলগুলো যারা আওয়ামী লীগের বাইরে ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা সময় গিয়ে কিন্তু রাষ্ট্র মেরামত বলেন, রাষ্ট্র সংস্কার বলেন, যে ভাষাই এটা হোক না কেন, তারা কিন্তু অনেক দফা, অনেক আলোচনা কিন্তু তারা করেছেন। যারা সুশীল সমাজের প্রতিনিধি আছেন, জনগণের অন্য অংশের প্রতিনিধিরা যারা আছেন, তারাও বলেছেন যে যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে বাংলাদেশটা আসলে পরিচালিত হচ্ছে সে রাষ্ট্র কাঠামোই চলবে না, আমাদেরকে একটা নতুন রাষ্ট্র কাঠামো হাজির করতে হবে। সে আকাঙ্ক্ষাগুলো কিন্তু মানুষের মধ্যে পুঞ্জীভূত হচ্ছিল এবং মানুষের উপরে ক্রমাগত নিপীড়ন, সেই জায়গাগুলোতে একত্রিত হয়ে মানুষেরা কিন্তু নতুন বাংলাদেশের প্রত্যয়ে, নতুন বাংলাদেশের প্রত্যাশায় তারা কিন্তু ২৪-এর অভ্যুত্থানে তারা শরিক হয়েছিলেন। তো আমরা যখন এই আলোচনাগুলো করি তখন আসলে মানুষেরা কেন ২৪-এর অভ্যুত্থানের সময়টাতে, জুলাই আগস্টে তারা জীবন দেওয়ার জন্য উন্মুখ হয়ে উঠলেন, যারা জীবন দেওয়ার জন্য উন্মুখ হয়ে উঠেছিলেন, যারা জীবন দিয়েছেন, তাদের সকলের একটা প্রত্যাশা ছিল যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যতের যে বাংলাদেশ, সেটা যেন আর আগের মতো করে না চলে, সেটা যেন নতুন করে একটা গণতান্ত্রিক উপায়ে আমরা যেন এটাকে পরিচালনা করতে পারি। তো আমরা এই সরকারের গঠন প্রক্রিয়া সেটা নিয়ে আমরা যখন কথা বলি, ১০৬-এর কথা আসে সংবিধানের, এটা নিয়ে এক ধরনের হাহাকার, হাহুতাশ, অনেক ধরনের কথা শুনি আমি। কিন্তু ১০৬-এ যে এটাকে ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গায় নিয়ে যাওয়া হলো, এটার আসলে গ্রাউন্ড প্রমটা কি? এটার গ্রাউন্ড প্রম হচ্ছে ২৪-এর অভ্যুত্থান, যে জায়গা থেকে এটা মূল বৈধতা পেয়েছে। এই সরকার ১০৬-এর মধ্য দিয়ে যে আইনি কাঠামোর কথা আমরা বলি, তারও আগের যে জায়গাটা সেটা হলো ২৪-এর অভ্যুত্থান, যার মধ্য দিয়ে এ সরকার তার প্রকৃত বৈধতা অর্জন করেছে। পরবর্তীতে সরকার কতটুকু সফল হতে পারলো না হতে পারলো সে বিষয়গুলো নিয়ে আমাদের বিস্তর সমালোচনার জায়গা আছে। আমরা এখন আর একটু সামনের দিকে অগ্রসর হই। আমরা এমন একটা অবস্থায় বাংলাদেশের এই সরকারটা গঠিত হয়েছে যেটা আসলে আমাদের সাংবিধানিক কোনো ফ্রেমওয়ার্কের মধ্যে এর কোনো অস্তিত্বই ছিল না এবং রাখা হয়নি। কোনোভাবে বাংলাদেশে শান্তিপূর্ণভাবে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে তার কোনো প্রক্রিয়া সংবিধানের মধ্যে ৭২ থেকেই এটা অনুপস্থিত ছিল। তা আমরা যখন ঐকমত্য কমিশনে বসেছি, আমরা কিন্তু সকলে এটা ধরে নিয়েই বসেছি এবং এই ব্যাপারে আমাদের ঐকমত্য ছিল যে আমরা যে পরিবর্তনগুলো করতে চাই রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে,
সেই পরিবর্তনগুলো এখন থেকে আমাদের শুরু করতে হবে। এই ঐক্যমত্যের জায়গা থেকেই আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে গিয়ে বসেছি। যদি আলাপটা এরকম হতো যে পরবর্তী কোনো সংসদ এসে সিদ্ধান্তগুলো গ্রহণ করবে এবং সেগুলোকে বাস্তবায়ন করবে, তাহলে আমরা সেই সংসদের কাছেই আমাদের সমস্ত কিছু অর্পণ করতে পারতাম, আমরা ঐক্যমত্য কমিশনে বসতাম না। আমরা যখন ঐক্যমত্য কমিশনে বসেছি, আমরা বিদ্যমান সাংবিধানিক কাঠামোকে ভায়োলেট করে বা বিদ্যমান সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে আমরা নতুন রাষ্ট্র কাঠামোর প্রস্তাবনার জন্য, এবং সেটাকে এখন থেকে আমরা বাস্তবায়ন করতে চাই আমাদের ভবিষ্যৎকে সুরক্ষার জন্য, সে কারণেই আমরা ঐক্যমত্য কমিশনে বসেছি। নির্বাচন হবে, কিন্তু সেটা যদি আগের কাঠামোতেই থাকে, আপনারা এখানে সুধীজনেরা আসছেন, সে নির্বাচন শুধুই নির্বাচনকে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষা দিতে পারবে? সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে 14তে, 18তে, 24-এ তো আওয়ামী লীগ নির্বাচন করেছে, কিন্তু সেটা তো আমাদের এখানে গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারেনি। তা আমরা নির্বাচন আয়োজন করব, এবং সে নির্বাচনের পরে দেশটা কিভাবে পরিচালিত হবে সেটা যদি আমরা এখন ঠিক করতে না পারি, তাহলে সেই নির্বাচনও যে আমাদেরকে কাঙ্ক্ষিত সফলতা দেবে, আমাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রূপান্তরের জায়গাটাতে আমাদেরকে পৌঁছে দিবে, সেটা কিন্তু আমরা আশা করতে পারি না। এবার আসি জুলাই সনদের মূল আলোচনার মধ্যে। দেখুন, জুলাই সনদের যে 84টা পয়েন্ট আমাদের কাছে দেয়া হয়েছে, আমরা ঐক্যমত্য এসেছি, এখানে অধিকাংশই 43টা পয়েন্ট সরাসরি সংবিধানের সাথে সম্পর্কিত, এবং এই যে পয়েন্টগুলোতেও আমরা অন্তত একমত হয়েছি, এটার মধ্য দিয়েও আপনারা এই ইঙ্গিত পাবেন যে বাংলাদেশে আসলে নতুন একটা রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে। 72-এর সংবিধান কাটাছেড়ার আগেও 72-এই যে সংবিধান ছিল, সেই সংবিধানের যে আমাদের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধারণ করতে ব্যর্থ হয়েছে, সেটা তখনই প্রতিভাত হয়েছে, তখন থেকেই সেই সমালোচনা জারি আছে। কিন্তু আমরা এই পরিবর্তনের, কাঙ্ক্ষিত পরিবর্তনের সুযোগটা আমরা পাই নাই। আমরা বিদ্যমান যে সংবিধান, এই সংবিধানের মূলনীতি থেকে শুরু করে নিয়ে অনেকগুলো জায়গাতে আমরা পরিবর্তনের কথা বলেছি, যে পরিবর্তনগুলো আসলে এই সংবিধানের বেসিক স্ট্রাকচার বলি, নেচার বলি, ক্যারেক্টার বলি, এতগুলো পরিবর্তনের ব্যাপারে আমরা একমত হয়েছি যে এই সংবিধানের স্ট্রাকচার, ক্যারেক্টার, নেচার প্রত্যেকটা জায়গাতে পরিবর্তনের ব্যাপারে আমরা একমত হয়ে গেছি মোটা থেকে। কিভাবে? একটা ছোট্ট উদাহরণ দিই। 71-এর মুক্তিযুদ্ধের পরে 72-এ যখন সংবিধান হয়, তখন একটা ভুল ন্যারেটিভের মধ্য দিয়ে আমাদের জাতিগত পরিচয়কে বিনির্মাণ করা হয়েছিল। বাঙালি জাতি, বাঙালি জাতীয়তা, এটার মধ্যে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে আবদ্ধ করার একটা চেষ্টা করা হয়েছে, কিন্তু আদতে সেটা সত্য নয়। আমরা, আপনারা খেয়াল করে দেখবেন, নতুন যে সংবিধানের ব্যাপারে আমরা একমত হয়েছি, সেখানে আমরা বলছি যে বাংলাদেশ একটা বহু জাতির, বহু ভাষী, বহু ধর্মের, বহু সংস্কৃতির দেশ। এটা একটা মৌলিক পরিবর্তন। 72-এর সংবিধান যেখানে এক জাতির কথা বলে, সে জায়গাটাতে আমরা বহু জাতির কথা বলছি, বহু সংস্কৃতির কথা বলছি। আমরা একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গিয়েছি। এবং এই সংবিধান যখন 72-এর সংবিধান তৈরি করা হয়, তারপরে গুঞ্জনটা কি ছিল যে সংবিধানটা প্রস্তুত করা হলো এমনভাবে যেন বা শেখ মুজিবুর রহমান তিনি ক্ষমতা পরিচালনা করছেন এবং তিনি ফ্যাসিলিটেট হতে পারেন এই সংবিধানের আওতার মধ্য দিয়ে। তো আমরা সেই কেন্দ্রীভূত যে জায়গা, সেখানে পরিবর্তনের কথা আমরা বলেছি। বাংলাদেশের নির্বাহী যে কর্তৃত্বগুলো আছে, সব কিছু এক জায়গায় কেন্দ্রীভূত থাকতো। আমরা সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে দীর্ঘ সময় ধরে আমরা কথা বলেছি। সেই 70 অনুচ্ছেদের কারণে সরকার প্রধান, দলনেতা যে সিদ্ধান্ত গ্রহণ করতেন, সাংসদদের এর বাইরে যাওয়ার কোনরূপ কোনো সুযোগ ছিল না। কিন্তু আমরা কিন্তু সেই জায়গায় পরিবর্তনের ব্যাপারে আমরা একমত হয়েছি যে আইন প্রণয়নের সময়তে আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুটো বিষয় ব্যতিরেকে বাকি বিষয়গুলোতে সাংসদরা নিজেদের মতো করে মত দিতে পারবে।
আমরা যখন বিভিন্ন সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগের ব্যাপারে কথা বলেছি, তো আমাদের ৭২-এর যে সংবিধান সেটা যতটা কেন্দ্রীভূত জায়গায় ছিল, আমরা কিন্তু বাংলাদেশের এই ৫৩-৫৪ বছরের এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আমরা বুঝেছি যে এই কেন্দ্রীভূত জায়গাটা আমাদের গণতন্ত্রের জন্য এবং আমাদের এখানে একটা হেলদি প্র্যাকটিসের জন্য এটা ক্ষতিকর, এবং সেই জায়গায় আমরা পরিবর্তনের কথা বলেছি এবং সে বিষয়গুলোতে আমরা একমত হয়েছি। এরকম আপনারা হিসেব করে দেখেন, এই ৪৩টা পয়েন্ট সংবিধানের এতগুলো জায়গায় পরিবর্তন নিয়ে আসবে যে মৌলিক জায়গায় পরিবর্তন, মূল চরিত্রের জায়গায় পরিবর্তন, সেটাকে টেকসই কি সংশোধনের মাধ্যমে করা সম্ভবপর হয়? অভিজ্ঞতা আমাদের অতীতে আছে। যখন ৮ম সংশোধনী হলো, আপনারা সকলে জানেন, হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় কিছু শহরে নিয়ে যাওয়া হলো এবং পরবর্তীতে কোর্টে যখন এটা চ্যালেঞ্জড হলো, তখন ইউনাইটেড স্টেট সেই যুক্তির বদৌলতে কোর্ট সংশোধনীটাকে বাতিল করে দিলেন। ঠিক একই পরিবর্তনের কথা কিন্তু এবারও আমরা একমত হয়েছি যে হাইকোর্টের বেঞ্চগুলোকে আমরা বিভিন্ন জায়গায় কি করব, স্থানান্তর করব বিভাগীয় পর্যায়গুলোতে। এই একটা বিষয়ই কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা অলরেডি আছে। তাহলে সংবিধানের যদি মৌলিক জায়গাগুলোতে পরিবর্তনের ব্যাপারে আমরা একমত হয়ে থাকি এবং বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সে বিষয়গুলোর আমরা একটু পরে যদি আলোচনাও করি, ধরে নেই যে সবগুলোতে আমরা একমত হয়েছি, এই বিষয়গুলোকে যদি আমাদের এই সংবিধানে টেকসইভাবে আমাদের নিয়ে আসতে হয়, শুধুমাত্র একটা সংশোধনী এটাকে গ্যারান্টেড করতে পারবে না। এই কারণেই, কারণ যে কোনো সময় এটা কোর্টে চ্যালেঞ্জড হবে এবং কোর্ট এটাকে সুরক্ষা দেওয়ার বদলে কোর্ট যেহেতু তার বেসিক জায়গা ৭২-এর সংবিধান, কোর্ট ৭২-এর সংবিধানকে সুরক্ষা দেওয়ার জন্য এবং সেখানে ফিরে গিয়ে বেসিক স্ট্রাকচার, ক্যারেক্টার, এই প্রত্যেকটা জায়গার আলোচনা ধরে কোর্ট সামনের দিনে সেগুলোকে বাতিল করার ক্ষমতাপ্রাপ্ত অবস্থায় থাকবে। কিন্তু আমরা তো কোনোভাবেই বাংলাদেশের আমরা যে পরিবর্তনগুলো চেয়েছি সেটাকে আমরা নতুন গাঠনিক যে সময়টা আছে, নতুন গাঠনিকভাবে যে আমরা এটার প্রস্তুতিটা নিতেছি, সেটাকে তো আমরা টেকসই করতে চেয়েছি, সেটাকে তো আমরা ভার্নারেবল করতে চাই নাই। ঠিক এই কারণেই আমরা একটা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি এবং তার মধ্য দিয়ে এটাকে টেকসই করার কথা বলেছি নতুন সংবিধানের মধ্য দিয়ে। এবং গণপরিষদ নির্বাচনের যখন আমরা কথা বলি, তখন অনেকে ভাবেন যে এনসিপি কি জাতীয় নির্বাচনকে দেরিতে ঠেলে দিতে চায়, পিছিয়ে দিতে চায়, এরকম ধরনের কোনো ব্যাপার থেকে তারা এই কথা বলে কিনা। এবং এই জায়গাটা তো আমরা খুব ক্লিয়ার করে বলেছি যে না, জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা শুধুমাত্র আমাদের দলীয় স্বার্থ, আমরা ক্ষমতায় আসবো না আসবো, কটা সিট পাবো না পাবো, জয়ী হব না হব, সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা বলছি না। আমরা জনগণের কাছে যে কমিটমেন্ট সেটাকে টেকসই করার স্বার্থেই আমরা এই কথা বলছি এবং আমরা এই প্রস্তাবনাও রেখেছি যে একটা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে তারা দুটা দায়িত্ব পালন করবেন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের সদস্য হিসেবে সংবিধান প্রণয়ন করবেন এবং তারা রেগুলার সাংসদ হয়ে তাদের পার্লামেন্টারি যে ক্ষমতাগুলো আছে সেগুলোকে তারা প্রয়োগ করবেন। এর সমাধানের কথাও আমরা বলেছি। তো আশা করব যে আমরা যে রাজনৈতিক সমঝোতার কথা বলছি সেটা যেন আমাদের জনগণকে মাথায় রেখে আমরা করতে পারি, যে জনগণের প্রত্যাশার জায়গাটা কোথায় ছিল এবং সেটাকে আমরা কতটা টেকসই করতে পারলাম, সেই কমিটমেন্টের জায়গাটাকে যদি আমরা ধারণ করতে পারি, আশা করি এই জায়গাটাতে আমাদের বিভেদের মতো যে বিষয়গুলো মনে হচ্ছে সেটাকে আমরা এক জায়গায় নিয়ে আসতে পারবো এবং একটা সমাধানের পথে আমরা অগ্রসর হতে পারবো। ধন্যবাদ সকলকে।